এতটুকু বাচ্চা যে কথাটা বললো, সে কথাটা তো কোনোদিন ভেবে দেখেনি। আসলেই তো আরেকজনের জিনিস কেড়ে নিয়েছে ও। সে জিনিস কেড়ে নিয়ে ভালো থাকতে পারছে না ও, তাই জীবন ওর থেকে কেড়ে নিচ্ছে তাকে। রুদ্র ওর ছিলই না কোনোদিন, আশি থেকে কেড়ে নিয়েছে, নিজের করতে চেয়েছে তাকে। তাই বুঝি রুদ্র এমন করছে, ছাড়া পেতে চাইছে ওর কাছ থেকে। মায়া লাইব্রেরির সিঁড়িতে বসে আছে। লাইব্রেরির এই জায়গাটা একেবারে নিরিবিলি, সবুজ ঘাসে ঘেরা, বিভিন্ন দেশি বিদেশি গাছ নিয়ে এক বিশাল উদ্যানের মাঝখানে অবস্থিত একটি লাইব্রেরি। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে ক্লান্ত আমাদের আর সময় হয় না সাহিত্যের চর্চার, তাই ক্লাস চলাকালীন এদিকে তেমন একটা কেউ আসে না। এমনিতে ফাঁকাই থাকে জায়গাটা। বেশিরভাগ বাংলা সাহিত্যের ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর বই পড়ুয়ারা আসে, আবার অনেকে তাদের অবসরে তাদের প্রাতিষ্ঠানিক পড়া গুছিয়ে নিতে আসে এখানে। মায়া নিশ্চুপ, নির্লিপ্ত, রোজকার মতো ওর বন্ধুদের সাথে হই হুল্লোড়ে ব্যস্ত নেই। সামনে ফাইনাল এক্সাম, তার প্রতিটি ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো চলছে। ক্লাস হবে না আজকে। ক্লাসরুমে সবাই প্রচণ্ড হল্লাহল্লি করছে, প্রচণ্ড হইচই, উচ্চস্বর গলে মায়ের বিরক্ত লাগছিল। অন্যদিন হলে মায়ের নিজেও ওদের সাথে যোগ দিত, ওর বন্ধুদের সাথে মিলে ক্লাসের অবস্থা আরও খারাপ করে ফেলতো। কিন্তু আজকে এসব ভালো লাগছে না, তাই বন্ধুদের সবাইকে ক্লাসে ফেলে নীরব পরিবেশ খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। ইদানিং জীবনটা কেমন জানি হয়ে গেছে। যাকে পুঁজি করে জীবনে ভালো থাকতে চেয়েছিল, সেই মানুষটাই যে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে তাকে যে ওর সাথে থাকলে সে ভালো থাকতে পারবে না। প্রতিনিয়ত রুদ্রর বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে মায়া, কিন্তু নিজের অকুল ভাবনা হাতেও মায়া এর কোনো সমাধান বের করতে পারে না। কি করলে সব আবার আগের মতো হয়ে যাবে মায়ার জানা নেই। শুধু এটুকু জানেও, যেদিন রুদ্রকে ছাড়তে হবে সেদিনই সব কিছু শেষ হয়ে যাবে ওর। মৃত্যুকে ছাড়া আর কোনো কিছু গ্রহণ করার থাকবে না। মায়ের এসব ভাবনার মাঝে কেউ একজন পেছন থেকে ওর মাথায় গাঁটটা মারে। মায়ের চোখ মুখ কুঁচকে কিছু বলার জন্য পেছনে তাকালো। তখনই পেছন থেকে আরিয়ান হাস্যোজ্জ্বল মুখে সামনে এলো। মায়ের দমে গিয়ে কিছু বলল না। আরিয়ান সামনে এসে মায়ের পাশে বসলো, মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। এখানে একা একা বসে আছিস কেন? জানিস ক্লাসে কি কি কাহিনী হচ্ছে? অনেক কিছু মিস করে ফেলি রে। টিচার ঢোকার একটু আগে চুপি চুপি বের হয়ে চলে এসেছি ক্লাস থেকে, কিন্তু ওইগুলো বের হতে পারেনি। বেচারাগুলো যখনই বের হতে যাবে তখনই স্যার এসে ঢুকলো। দূর, এরা আসলে আমার কান আরো ঝালাপালা করে দিত। ভালোই হয়েছে বের হতে পারে নাই। একটু থেমে বলল, ভালো লাগছে না রে কিছু, তাই বসে আছি এখানে। সবাই চেঁচামেচি করছে ক্লাসে, ভালো লাগছিল না এসব। মায়া ছোট্ট শ্বাস ফেলে বলল। আরিয়ান অবাক হয়ে বলল, ও মাই গুডনেস, এসব কার কাছে শুনছি আমি? যার চিৎকার চেঁচামেচিতে পুরো ক্লাসের সবাইকে ছাড়িয়ে যেত, তার নাকি এখন বিরক্ত লাগছে এসবে। এই ছেলে, এই, এখানে এসে বিরক্ত করছিস কেন? এত সুন্দর এখানে নীরবতা কাটাচ্ছিলাম, এসে বিরক্ত করা শুরু করে দিয়েছে। মায়া বিরক্তিকর স্বরে বলল। আরিয়ান এবার সিরিয়াস হয়ে বসলো, পরপর মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করলো, তোর কি মন খারাপ? মন খারাপ হবে কেন? এমনি বসে থাকতে পারি না। প্রতিদিন তো এরকম নাও হতে পারে। সত্যি করে বলতো, আর রুদ্রর সাথে আবার ঝগড়া লেগেছে? একমাত্র রুদ্রর সাথে ঝগড়া লাগতেই তুই এভাবে মনমরা হয়ে থাকিস? ঝগড়া লাগবে কেন? এমনি এভাবে বসে আছি। মায়া গাছের ডাল দিয়ে সিঁড়ির মেঝেতে আঁকে বুকে করতে করতে বলল। আরিয়ান মায়ের হাত থেকে ডালটা নিয়ে দড়ি ছুঁড়ে মারল, গম্ভীর কণ্ঠে বলল, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। কয়েকদিন ধরেই দেখছি দুইজন দুইজনের সাথে ভালো করে কথা বলিস না, একসাথে বসিস না পর্যন্ত। কাহিনী কি বলতো? ঝগড়া লেগেছে? মায়া মাথাটা নিচু করে ফেলল, কপালে ছোট ছোট চুলগুলো মুখের উপর এসে মুখমণ্ডল ঢেকে দিয়েছে। আরিয়ান ভ্রুকুচকে তাকিয়ে আছে। মায়া কণ্ঠটা খাদে নামিয়ে বলল, ওর সাথে আমার ঝগড়া লাগে না রিয়ান, কিন্তু ওর সাথে কি হয় আমি নিজেই বুঝতে পারি না। আমি বুঝি ও থাকতে চায় না আমার সাথে, কিন্তু আমি তো থাকতে পারবো না ওকে ছাড়া। আমি আমার সব দোষ, সব অপরাধ স্বীকার করে নিয়েছি। আমি জানি আমি দোষী, তারপরও
আমি থাকতে চাই ওর সাথে। একটু থেমে ঢোক গিলে আবার বলল, জানিস রিয়ান, ও আমাকে সহ্য করতে পারে না। আমাকে দেখলেই রেগে যায়। আমার মুখ দেখলেই নাকি ওর প্রতি হওয়া অন্যায়ের কথা মনে পড়ে যায়। ও নাকি আমাকে বউ হিসেবে মানতে পারে না। আমিও বুঝি ও আমার চেয়েও বেটার কাউকে ডিজার্ভ করে। এই বলে মায়া থামলো। এখনো একবারও চোখ তুলে দেখেনি আরিয়ানকে। আরিয়ান বিস্ফোরিত নয়নে চেয়ে আছে। রুদ্র যে এসব বলতে পারে তার ধারণার বাহিরে। মায়াকে সহ্য হয় না রুদ্রর। এটাও বিশ্বাস করার মতো কথা? আরিয়ান ক্ষীণ কণ্ঠে বলল, আমার বিশ্বাস হয় না মায়ু। রুদ্র এমন করতে পারে তা আমার বিশ্বাস হয় না। আরশির সাথেও কখনোই সিরিয়াস রিলেশনই ছিল না। আর অন্য গার্লফ্রেন্ডের মতোই আরশিও ছিল ওর লাইফে। আরশির জন্য তোর সাথে এমন করছে না ও? তাহলে কিসের জন্য এমন করছে বলতে পারবি? কিসের অভিযোগে আমার সাথে এমন করছে? জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো অভিযোগ আমার নামে থাকার কথা না। আমি রুদ্রকে বোঝাবো দোস্ত, তুই এভাবে কষ্ট পাস না। কিছু তো একটা সমস্যা হয়েছে, সেটা খুঁজে বের করতে হবে। আমি জিজ্ঞেস করবো মায়ু, আমি কথা বলবো ওর সাথে। কথা বলেও কোনো লাভ হবে না। যাকে আমি আমার নীরবতা দিয়েও কিছু বুঝাতে পারিনি, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। ও আমাকে ভালোবাসবে না রিয়ান, কোনো দিন বাসবে না। আমি ওকে পেয়েও প্রতিনিয়ত হারিয়ে ফেলছি। মায়া ভাঙ্গা গলায় বলল। আরিয়ান মায়ের হাত ধরতে চেয়েও ধরল না। উৎকণ্ঠা নিয়ে বলে উঠল, কে বলেছে তোকে ভালোবাসে না ও? তোর মতো একজনকে ভালো না বেসে থাকা যায় নাকি? এখন কিছু একটা হয়েছে ওর, তাই এমন করছে। দেখিস তুই, তোর ভালোবাসাকে হারাবি না, হারাতে পারিস না। হারিয়ে যাবে রে রিয়ান, আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলবো। আর যেদিন আমার ভালোবাসা হারিয়ে যাবে, সেদিন আমিও এই দুনিয়া থেকে হারিয়ে যাব। আরিয়ান আঁতকে উঠল। কী সব ভাবছে মেয়েটা? বিরহে কি দিক বেদিক হারিয়ে ফেলল? এত শক্ত মেয়েটা কিভাবে হেরে যাওয়ার কথা বলছে? এতটা অসহায় কখন হয়ে গেছে ও? আরিয়ান মায়ের বসা সিঁড়ি পেরিয়ে নিচের সিঁড়িতে নামলো। বিরহে ভেসে যাওয়া মায়াকে বুঝ দেওয়ার চেষ্টা করে বলল, এসব কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? কেন তোর এসব মনে হচ্ছে? কেন মনে হচ্ছে যে তুই তোর ভালোবাসাকে হারিয়ে ফেলবি? কারণ তুই আমাকে অভিশাপ দিয়েছিস। আরিয়ান স্তব্ধ বিমূঢ় হয়। কি বলছে সব মেয়েটা? ঠিক কী কারণে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে কেউ অভিশাপ দিবে? মায়া কি জানে আরিয়ানের নিজের মা বাবার পরে মেয়েটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে? সারাটা জীবন এই মেয়েটার ভালো চেয়েছে। কি করে আরিয়ান ওকে অভিশাপ দিতে পারে? আরিয়ান কাট কাট গলায় বলল, আমি আমি অভিশাপ দিয়েছি তোকে? হ্যাঁ। মায়া উদাস স্বরে বলল, কেন অভিশাপ দেব তোকে আমি? কোন কালে আমার ক্ষতি করেছিস বলে তো মনে পড়ে না আমার, যার কারণে অভিশাপ দিব তোকে? অভিশাপ তুই দিসনি, অভিশাপ দিয়েছে তোর ভালোবাসা। তুই আমাকে ভালোবেসে কষ্ট পেয়েছিস, তাই তোর ভালোবাসা অভিশাপ দিয়েছে আমাকে। আরিয়ান বাকরুদ্ধ। যাকে না পাওয়ার কারণে এতটা যন্ত্রণা পেয়েছে, কষ্টে কষ্টে প্রতিনিয়ত দগ্ধ হয়েছে, কতটা রাতের ঘুম নষ্ট করেছে, তারপরও তাকে ভালোবাসার কিচ্ছু বুঝতে দেয়নি। তারপরও সে বলছে তাকে অভিশাপ দিয়েছে সে। এত বড় অপবাদ! মায়া এতক্ষণে চোখ তুলে তাকিয়েছে আরিয়ানের দিকে। আরিয়ান অবাক চোখে তাকিয়ে আছে। অনেক কষ্টে তুতলিয়ে বলার চেষ্টা করলো, কি বলছিস এসব? আমি কেন তোকে ভালোবাসতে যাব? মায়া আরিয়ানের চোখে চোখ রাখলো, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভালোবাসিস না? ভালোবাসি না তা না, ভালোবাসি একজন বন্ধুর মতো। কোনো ছেলে তার প্রেমিকাকে যেভাবে ভালোবাসে সেভাবে না। তাই বুঝি? মিথ্যা মিথ্যা বলছিস তুই। আমার চোখের দিকে তাকিয়ে বল, আমাকে ভালোবাসিস না তুই? আমার জন্য তোর মনে বন্ধুত্ব ব্যতীত আর কোনো অনুভূতি নেই? আরিয়ান মায়ের চোখের দিকে তাকাতে পারল না। মায়া মলিন হাসলো, বলল, কেন এভাবে লুকিয়ে কষ্ট পেলি রিয়ান? লাইব্রেরিতে দেখলাম যে দুটো চিঠি লেখা, চিঠির শব্দ তো মিথ্যা নয়। যে নিজের সাথে কথা বলে, দিনলিপি লেখে, তার অনুভূতি কি করে মিথ্যা হতে পারে? আরিয়ান বিস্ফোরিত নয়নে তাকালো। তার মানে লাইব্রেরিতে রাখা চিঠি দুটো পেয়েছে মায়া? কিন্তু ওগুলো তো তাকের মধ্যে বইয়ের ভাঁজে লুকিয়ে রেখেছিল। পেল কিভাবে মেয়েটা? আরিয়ান আমতামতা করে জিজ্ঞেস করলো, কি পেয়েছিস?
আর কোন চিঠির কথা বলছিস তুই? আমাকে গাধা মনে হয় তোর? বই পড়তে গিয়েছিলাম, তোর চিঠি দুটো পড়ে আর বই পড়া হলো না। এত বড় চিঠি লিখেছিস যে পড়তে পড়তে প্রায় 1 ঘন্টা চলে গেল। চিন্তা করিস না, আবার আগের জায়গায় রেখে এসেছি। আরিয়ান কিছু বলল না, সব জেনে যখন গিয়েছে বলে আর লাভ কি? শুধুমাত্র বন্ধুত্ব ভাঙার ভয়ে তো কোনোদিন নিজের ভালোবাসার কথাটা জানায়নি ওকে। তাহলে কেন ওই চিঠি দুটো পেয়ে গেল? আরিয়ানের ভয় লাগছে মনে মনে। এখন তো মায়ের সব জেনে গেছে, এখন কি ওর সাথে বন্ধুত্ব ভেঙে দেবে? কত হাবি জাবি লিখেছে চিঠি দুটোতে, কত অভিমান দুঃখ প্রকাশ করেছে, ভালোবাসার কথা জানিয়েছে, কষ্টগুলো সব যেন ভরে ভরে লিখেছে কাগজের পাতায়। ইস, মায়া তো সব দেখে ফেলল। আরিয়ানের নীরবতা দেখে মায়া নিজেই বলল। কিছু বলতে চাস? আরিয়ান নিশ্চুপ। বল আরিয়ান, কিছু তো বল, চুপ থাকিস না এভাবে। চিঠি দুটো কখন লিখেছিস? আমি সব জানতে চাই। বাদ দে না, জেনে কি করবি? আরিয়ান উদাস কণ্ঠে বলল। কিছু করব না, তারপরও শুনতে চাই সব। কখন লিখেছিস চিঠি দুটো? একটা তোর বিয়ের অনুষ্ঠানের দিন, আর একটা ওই যে তোর সাথে সকালে দেখা করতে গিয়েছিলাম সেদিন। বলিসনি কেন আমাকে? বললে বুঝি তুই রৌদ্রকে ছেড়ে আমাকে বিয়ে করতি? মায়া উত্তর দিল না। এই উত্তর দিলে আরিয়ান কষ্ট পাবে। এমনিতেই তো অনেক দুঃখ পেল ছেলেটা। আরিয়ান তাকালো মায়ের মুখের দিকে উত্তরের আশায়। উত্তর না পেয়ে মলিন হাসলো। ও তো জানে উত্তরটা, তারপরে জিজ্ঞেস করেছে। বেহায় মনটা যে মানে না, তাকেই উড়ে উড়ে ভালোবাসতে যায়, যে অন্যের ভালোবাসায় বুঁদ হয়ে আছে। আমাকে কেন ভালোবাসলি আরিয়ান? মায়া আকাশ পানে তাকিয়ে জিজ্ঞেস করলো। কষ্ট পাওয়ার জন্য। অকপট স্বীকারোক্তি। পাচ্ছিস? হুম, কষ্ট পাওয়ার জন্য তো ভালোবাসলাম। এটা জেনেও ভালোবাসলাম যে আমার ভালোবাসা কোনোদিন আমাকে ভালোবাসবে না, কোনোদিন চাইবে না আমাকে। তাহলে এখন কষ্ট পাবো না কেন? তুইও তো কষ্ট পাচ্ছিস। ভালোবাসলে কি কষ্ট পেতে হয়? ভালোবাসা মানেই তো কষ্ট পাওয়া। কারো আচরণ তোকে ভেতরে ভেতরে শেষ করে ফেলেছে, তবুও তুই তাকে ঘৃণা করতে পারিস না, যেমন আমি। আরিয়ান মলিন হাসলো। মায়া ঝোঁক গিলে বলল। খারাপ লাগে না তোর? কি করে না বলে থাকলি এতদিন? আরিয়ান আবার হাসলো, নম্র কণ্ঠে বলল। লাগে তো মায়ু, অসম্ভব যন্ত্রণা হয় বুকের মধ্যে, কিন্তু কাউকে দেখাতে পারি না। নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে সহ্য করা এত সহজ না দোস্ত। তারপরও তোদের দুজনকে আমি প্রতিনিয়ত চোখের সামনে একসাথে দেখি। জানিস, এমন মনে হয় যে এই কেউ প্রতিনিয়ত বুকের মধ্যে ছুরি আঘাত করছে। আরিয়ানের গলা কাঁপছে, প্রতিটা কথা বেজে বেজে বের হচ্ছে। মায়া এগিয়ে গেল আরিয়ানের কাছে, পিঠে আলতোভাবে হাত রাখল। আরিয়ান মুখে হাত দিয়ে জানে প্রাণে তার কান্না আটকাচ্ছে। শুধুমাত্র আজ ছেলে বলেই হয়তো নিজের মনের কথাগুলো, কষ্টগুলো চোখের পানি দিয়ে বের করতে পারছে না। এদিক দিয়ে মেয়েদের অনেক সুবিধা, একটু কষ্ট পেলেই কেঁদে সাগর বানিয়ে ফেলতে পারে। আজকে হয়তো আরিয়ান মেয়ে হলে কেঁদে বুক ভাসিয়ে দিত। মায়া সান্ত্বনার সুরে আরিয়ানকে বলল। কষ্ট পাস না রিয়ান, জীবনে সব কিছু পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিছু অপূর্ণতা না থাকলে আফসোস করবি কি নিয়ে? আমাকে দেখ, তুই না পেয়ে আফসোস করছিস, আর আমি পেয়েও আমার আফসোসে শেষ হচ্ছে না। বিশ্বাস কর মায়ু, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে রেখেছি। তারপরও কোনোদিন আমার মুখ দিয়ে অভিশাপ বের হয়নি তোর জন্য। আমি সবসময় দোয়া করেছি যাতে তুই আর রুদ্র সবসময় ভালো থাকিস, তোদের যাতে একটা সুখের সংসার হয়। আমি তোকে পাইনি তাতে কি হয়েছে? আমার ভালোবাসা তো কোনোদিন শেষ হবে না। আমি দূর থেকে ভালোবেসে তোর ভালো চাইবো। রিয়ান, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিশ্চয়ই এতে আমাদের ভালো ছিল, তাই এমন হয়েছে। এখন যদি তুই কষ্ট পাস, আমার অসম্ভব গিল্টি হবে। তোর সামনে আসলে অপরাধ বোধে আমার মুখ দিয়ে কথা বের হবে না। আমাদের স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্কে জড়তা চলে আসবে। তুই কি চাস এমন হোক? আমি চাই না মায়ু, এসব ভুলে যা। আমাদের বন্ধুত্ব আগের মতোই থাকবে। তুই রুদ্র সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড থাকবি। এসবে যাতে আমার বন্ধুত্বের ওপর প্রভাব না পড়ে। পারবে না, প্রমিস করছি। আমি রুদ্রকে বোঝাবো মায়ু, আর এসব কাহিনীর পেছনের কারণ জানতে চাইবো।
তোদের সমস্যাটা সলভ করার সম্পূর্ণ চেষ্টা করব। মায়া আরিয়ানের দিকে তাকিয়ে দাঁত দেখিয়ে হাসল। আরিয়ানও মায়ের হাসি দেখে হেসে দিল। পরপর উঠে দাঁড়ালো বসা থেকে। হাঁটু ভাঁজ করে বসতে বসতে হাঁটু ব্যথা হয়ে গেছে। মায়াকে উদ্দেশ্য করে বলল, উঠে পড়, ক্লাসে যেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই অ্যাডমিট কার্ড দেওয়া শেষ হয়ে গেছে। আমরা লেটে গেলে শাস্তিস্বরূপ নাও দিতে পারে। আর ওইগুলোতেও নিশ্চয়ই বোম হয়ে বসে আছে ক্লাসে। মায়া তাকালো আরিয়ানের দিকে। সূর্যরশ্মি আরিয়ানের চোখে মুখে এসে পড়েছে। কতটা সরল আর বাচ্চা দেখাচ্ছে ছেলেটাকে। মায়া মনে মনে দোয়া করলো যাতে সৃষ্টিকর্তা ওর সকল দুঃখ দূর করে দেয়। যে ভালোবাসার জন্য এতটা কষ্ট পেল ছেলেটা, সেই ভালোবাসাই যেন জীবনটা আনাচে কানাচে পরিপূর্ণ হয়ে যায়। ফোনের তীব্র ভাইব্রেশনে মায়ের ঘুম ভাঙে। কোনো মতে চোখ টেনে খুলে টেবিল থেকে মাথা তোলে। পড়তে পড়তে পড়া টেবিলেই ঘুমিয়ে পড়েছিল। মায়া নিজেকে ধাতস্থ করার জন্য সময় নেয়। ফোনের অ্যালার্মটা বন্ধ করে টাইম দেখে। ফোনের স্ক্রিনে বরাবর রাত 12টা। এখনো কি ছেলেটা বাড়ি ফেরেনি? ইদানিং বেশ রাত করে বাড়ি ফেরে রুদ্র। রোয়ান চৌধুরী অফিসের কাজে দেশের বাহিরে গেছেন। সেই থেকে অফিসে বেশি চাপ পড়ছে রুদ্রের উপর। কিন্তু এত রাত হওয়ার তো কথা না। কোথায় যায়, কি করে কে জানে। মায়া উঠে দাঁড়ালো। অসম্ভব খিদে পেয়েছে। সন্ধ্যায়ও কিছু খাওয়া হয়নি। পড়তে পড়তে খাওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছিল। সারা বছর পড়বে না, কিন্তু এক্সামের কয়েকদিন আগে থেকে পড়তে পড়তে খাওয়ার কথা পর্যন্ত ভুলে যাবে। পড়ার মাঝে ব্রেক নেওয়ার জন্য 10টার দিকে ফোনে অ্যালার্ম সেট করে টেবিলেই ঘুমিয়েছিল। মায়া প্রথমে ভাবলো খেয়ে নিবে, কিন্তু এতক্ষণ যখন অপেক্ষা করতে পেরেছে রুদ্র আসার জন্য আরেকটু না হয় অপেক্ষা করলো। কিন্তু পেট তো মানছে না। ইস, মামনির সাথে খেয়ে নেওয়া উচিত ছিল। কত করে বলেছিল খেতে, মায়া মনে মনে ভাবল। কিন্তু রুদ্র না খাওয়া পর্যন্ত গলা দিয়ে খাবার নামবে না। ছেলেটার বাড়ি ফিরতে ফিরতে বেশি দেরি হয়ে গেলে আর খেতেই চায় না। তারপরেও মায়া না খেলে মায়ের জন্য হলেও খেতে বসতে হয়। মায়া কক্ষের মধ্যে পায়চারি করছে। ফোন করবে নাকি করবে না সেটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। দরজা খোলার শব্দে মায়া পিছনে ফিরে তাকালো। রুদ্র এসেছে। মায়া দ্রুত বেগে গিয়ে জড়িয়ে ধরল তাকে। রুদ্র পড়তে পড়তে সামলায় নিজেকে। এখন আর অবাক হয় না এসবে। অভ্যস্ত হয়ে গেছে সে। মায়া শক্ত করে জড়িয়ে ধরে আছে রুদ্রকে। কিন্তু রুদ্র একবার পিঠে হাত পর্যন্ত রাখল না। মায়া ছেড়ে দেয় রুদ্রকে। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতক্ষণ তুই? জানিস কত চিন্তা হচ্ছিল আমার। চিন্তা করতে বলেছি আমি? আজকাল চিন্তা করছিস কেন? আর কোথায় গেছিস সেটা কৈফিয়ত কি তোকে দিতে হবে? জেরা করছিস কেন? রুদ্র মায়াকে নিজের থেকে ছাড়িয়ে শক্ত কণ্ঠে বলে। মায়া অসহায় চোখে তাকায় রুদ্রর দিকে। শুধু একটা প্রশ্নের উত্তর, এত কঠিন কঠিন উত্তর। মায়া নিজেকে ধাতস্থ করে রুদ্রকে কাট কাট গলায় বলে, অবশ্যই দিতে হবে। আমাকেও তো কৈফিয়ত দিবি। আমাকে না দিয়ে কাকে দিবি? মানুষ তার বউকেই তো সব কিছু কৈফিয়ত দেয়, অন্য কেউকে তো আর দিতে যায় না। রুদ্র তাচ্ছিল্য হাসে মায়াকে কঠিন গলায় বলল, তুই ঠিক কি দিয়ে তৈরি মায়া? আল্লাহ কি তোকে এক অনুপরিমাণ লজ্জা শরম দিয়ে পাঠায়নি? লজ্জা কারণে এসে বলছিস যে আমি তোকে বউ বলে মানি না। যেখানে বিয়েটাই মানতে পারেনি সেখানে তোকে কৈফিয়ত দেওয়ার প্রশ্ন আসে না। আমার ব্যাপারে কোনোভাবে পা হাত ঢোকানো ট্রাই করবি না। রুদ্র পা বাড়াবে এমন সময় মায়া পিছন থেকে বলে উঠল, আমি যেই প্রশ্নটাই করি সেটার উত্তর আমি জানি রুদ্র। আমি জানি তুই আজকে আরিশির সাথে দেখা করতে গিয়েছিলি, অনেক টাইম একসাথে স্পেন্ড করেছিস, সেটাও জানি। কষ্ট পেলাম, অনেক বেশি কষ্ট পেলাম তোর এইসব কাহিনীতে, তাই বা হাত ঢোকাতে হচ্ছে। রুদ্র থেমে গেল। মনে মনে অবাক হলো ভীষণ। মায়া কি করে জানলো ও আজকে আশির সাথে দেখা করতে গেছে? পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে নাকি মেয়েটা? রুদ্র মনে মনে সাহস সঞ্চার করলো। মায়ের সামনে কোনো মতে হেরে গেলে চলবে না। সব সময় মেয়েটার মন মর্জি মতো চলবে নাকি সব কিছু? রুদ্র পিছনে ফিরল। মায়া এক দৃষ্টি চেয়ে আছে তার দিকে। রুদ্র এগিয়ে গেল ওর দিকে, চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, গেছি তো দেখা করতে। কি বলতো, মনটা অনেক বিক্ষিপ্ত ছিল, কোনো কিছু ভালো লাগছিল না, তাই মনটা ভালো করতে গেছিলাম। মেয়েটার কাছে জাদু আছে, গেলে মন ভালো হয়েছে। ওই যে রবীন্দ্রনাথের গানের একটা লাইন আছে না,
তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যা। মায়া নিজের পরনে জামা খামচে ধরল। কথা দিয়ে মারা হয়তো একেই বলে। রুদ্র প্রতিনিয়ত মারছে তাকে এইভাবে। এই তিক্ত বলি যে মায়ের সহ্য সীমার বাহিরে। ভালোবাসার মানুষটার মুখে অন্য নারীর প্রশংসা যে মায়ের কাছে মৃত্যু সমান। কি এমন জাদু করলো তোকে আমাকে বল। আমিও ওই জাদুটাই করার ট্রাই করি, যার কারণে ওর কাছে মন ভালো করতে গিয়েছিস। সেই কারণটাও বল। কই, আমার সাথে থাকলে তো তোর মন ভালো থাকে না, সব সময় একটা না একটা কারণ নিয়ে ঝগড়া লাগাস। তুই নিজেই ঝগড়া লাগিয়ে তোর মন খারাপ করে ফেলিস, সাথে আমারও। মায়া ভাঙা গলায় বলল। রুদ্র মায়ের দিকে তাকিয়ে বলল, তুই ওর সাথে নিজের তুলনা কি করে করতে পারিস মায়া? তোর সাথে ওর তুলনা হয় না। ও কাউকে ছলনা করে বিয়ে করছে না, ও কারো ভালোবাসা মানুষকে কেড়ে নিয়েছে। উল্টো স্যাক্রিফাইস করতে গিয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল, আর লোকে বাঁচিয়ে দিয়েছে। তোর সাথে ওর তুলনা হয় না মায়া। ও তোর মতো কোনো ছেলেকে সিরিয়াস করে না। মায়া বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকলো রুদ্রর দিকে। রুদ্রের এহেন কথায় উত্তর দেওয়ার মতো কিচ্ছু খুঁজে পেল না। মায়া হতবিহ্বল হয়ে আওড়ালো, আমি ছেলেদের সিডিউস করি? কোন ছেলেকে সিডিউস করেছি আমি? কিভাবে করেছি? এমন ড্রেস তো আমি কোনোদিন পরি না যা দেখে ছেলেরা সিডিউস হবে। আমার কি দেখে সিডিউস হয়েছে ওরা? উত্তর দে। অন্য কাউকে সিরিয়াস করেছিস কিনা জানি না, কিন্তু আমাকে করেছিস। মনে নেই সে রাতের কথা? তুই তোর চুল দেখিয়ে সিরিয়াস করেছিলি আমাকে, নয়তো আমি কোনোদিন যেতাম না তোর কাছে। হয়তো অন্য ছেলেকেও করেছিস, তাও তোর আমার জানার কথা না। রুদ্র ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল। মায়া জোরেই রুদ্রের কলার ধরল। টলমল চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার সম্মানের উপর প্রশ্ন তুলিস না রুদ্র। এত বৃষ্টি অপবাদ দিস না আমাকে। আমার আল্লাহ জানে আমি কোনোদিন কারোর সাথে কোনো খারাপ করিনি। সেই দিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল, এতে আমার কোনো দোষ নেই। রুদ্র শক্ত হাতে মায়ের হাত কলার থেকে ছাড়ালো। গম্ভীর স্বরে মায়াকে বলল, আমার লাইফের পার্সোনাল ম্যাটার নিয়ে ইন্টারফেয়ার না করলে এসব শুনতে হতো না তোকে। নিজে চেয়েছে শুনতে গেলে এতে আমার দোষকে। কিন্তু কি জানিস, তোর কথা আমার কাছে বিরক্তিকর মনে হয়। তোর সাথে এক রুমে থাকতে আমার রুচিতে লাগে। বলেই রুদ্র গটগট পায়ে কক্ষের বাহিরে বেরিয়ে গেল। মায়া ওভাবেই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো। আয়নায় নিজের বিম্বের দিকে তাকালো। আজ তার বিম্ব যেন উপহাস করছে তাকে দেখে। ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলছে, দেখ মায়া দেখ, একতরফা ভালোবাসার জ্বালাটা দেখ। মায়া নিজের চুলে হাত দিল। রুদ্রনা বলেছিল মায়ের চুলগুলো ওর অনেক পছন্দের। তাহলে কেন এভাবে অপবাদ দিয়ে গেল? ছেলেদের সিডিউস করার মতো এত বিশ্রী অপবাদ, তাও নাকি মায়ের শখের চুল দিয়ে। মায়ের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কাঁচি বের করলো। তারপর নিজের কোমর সমান লম্বা চুল একেবারে কেটে কাঁধ পর্যন্ত নিয়ে এলো। মায়ের জোরে শ্বাস নিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। মনে হচ্ছে সে তার কলিজার উপর ছুরি চালিয়েছে। মায়া পিট করে চোখ খুলে নিজেকে দেখলো। বোঝার পর থেকে কোনোদিনও নিজের চুল কাটেনি মায়া। উল্টো মাহেরা খান বিভিন্ন ধরনের হেয়ার প্যাক লাগিয়ে দিত চুলে। মায়ের শখের চুলগুলো আজও নিজের হাতে কেটে ফেলল। যেখানে সে শখের মানুষকে হারাতে বসেছে, সেখানে চুলের জন্য আফসোস করা বিলাসিতা বই কিচ্ছু নয়। মায়া পুরো রাত ড্রেসিং টেবিলের সামনে বসে থাকলো। উঠতে ইচ্ছে করছে না একদম। বারংবার নিজের চুলগুলো হাত দিয়ে ধরে দেখছে। আচ্ছা, এই চুল দেখে তো আর কোনো ছেলে সিডিউস হবে না, তাই না? চুল হচ্ছে একজন নারীর সবচেয়ে দুর্বলতার জায়গা। সেটা নিয়ে যখন কেউ অপবাদ দেয়, তখন আর সহ্য করার মতো শক্তি থাকে না। মায়া সকাল হওয়া পর্যন্ত একইভাবে বসে থাকলো ড্রেসিং টেবিলের সামনে। রুদ্র ডাইনিং টেবিলেই বসে আছে, বারবার উকি ঝুঁকি দিয়ে সিঁড়ির দিকে তাকাচ্ছে। মেয়েটা এখনো নামছে না। কাল রাতে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল মেয়েটার সাথে। আসলে আশির সাথে দেখা করতে যাওয়ার কথাটা
জেনে ফেলাই রুদ্র ওরকম রিয়েক্ট করে ফেলেছে। নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে মায়ার সাথে ওরকম করেছে। মায়া যদি ওকে কথা শোনাতো, কিন্তু কাল রাতে রুদ্র একেবারেই মায়ের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই ওকেই কথা শুনিয়ে দিয়েছিল। রাগ দেখিয়ে তো একেবারে কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু এটাও সত্যি, রুদ্র পুরো রাত ঘুমোতে পারেনি। মায়ের চুল নিয়ে বলা উচিত হয়নি ওর, তাও কত খারাপ খারাপ কথা বলেছে। রুদ্রের খারাপ লাগলো, কিন্তু ইগোর জন্য কক্ষে গিয়ে ডেকেও আনতে পারছে না। রাফানা চৌধুরী রুদ্রের উকি ঝুঁকি দেখে জিজ্ঞেস করলেন, কিরে এখনো নামলো না যে ও? ডেকে নিয়ে আয় ওকে। রুদ্র উঠতে চাইলো, কিন্তু আবার অ্যাটিটিউড দেখিয়ে বসে থাকলো। রাফানা চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, কোন দেশের প্রেসিডেন্ট ও যে ওকে ডেকে আনতে হবে? নিজে নিজে চলে আসবে। রুদ্র, কেন সবসময় এমন করিস ওর সাথে? কোনো দেশের প্রেসিডেন্ট না হলেও তোর বউ হয় ও। মায়া তো পারে নিজে না খেয়ে বসে থাকতে, আর তুই কি না একটু ডেকে আনতে পারছিস না? রুদ্র কিছু বলল না, চুপচাপ খাওয়া শুরু করলো। মায়া নিচে নেমে এসে রাফানা চৌধুরীর পাশে বসলো। রুদ্র মাথা তুলে তাকালো না। কাল কেমন জঘন্য একটা ঝগড়ার পর আজ মেয়েটার চোখে চোখ রাখতেও যে কষ্ট লাগবে। রাফানা চৌধুরী মায়ের দিকে তাকালো, অবাক হয়ে বলল, চুল কেটে ফেলেছিস তুই? রুদ্র রাফানা চৌধুরীর কথা শুনে মায়ের দিকে তাকালো। কাঁধ পর্যন্ত চুলগুলি সুন্দর করে বেনি করে সামনে এনে দিয়েছে, সাথে একটা ছোট্ট ক্লিপও লাগিয়েছে মাথায়। রুদ্র হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকলো মায়ের দিকে। কাল রাতে ওর কথার কারণে বুঝে কেটে ফেলেছে চুলগুলো, কিন্তু নিজের এত শখের চুলগুলো ওর কথাই কি করে কাটতে পারে মায়া? রাফানা চৌধুরী আবার জিজ্ঞেস করলো মায়াকে, চুল কেন কেটেছিস তুই? এত সুন্দর চুলগুলো কেন কাটলি? আসলে মামনি, এত গরম পড়েছে, চুলগুলো খোলা রাখলে আরও বেশি গরম লাগে, তাই কেটে ফেলেছি। শুধু গরম লাগার কারণে চুলগুলো কেটে ফেলবি? রাফানা চৌধুরী বকছে মায়াকে। রুদ্র তাকিয়ে আছে মায়ের দিকে, ইনোসেন্ট মুখ করে সব বকা শুনছে। রুদ্র আর খেতে পারল না, গলা দিয়ে নামছে না একটা খাবারও। রুদ্রের বুকটা জ্বলছে। মায়া ঠিক কতটা যন্ত্রণা নিয়ে তার শখের চুলগুলো কেটে ফেলেছে। রুদ্র টেবিলে বসে থাকলো, কিন্তু একটা খাবারও খেতে পারল না। মায়া ব্যাগ গোছাচ্ছে, এমন সময় রুদ্র এসে ওর হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে নিল। মায়ের বিরক্তি নিয়ে তাকালো রুদ্রের দিকে। ব্যাগটা নিতে যাবে, তখনই রুদ্র আবার ব্যাগটা সরিয়ে দিল। মায়ের বিরক্তি নিয়ে বলল, ব্যাগ নিয়ে নিয়েছিস কেন? এখন কি আমার ব্যাগ গোছানো নিয়ে সমস্যা হচ্ছে তোর? ব্যাগ দে বলছি। রুদ্র মায়ের কথা উপেক্ষা করলো, কাট কাট গলায় বলল, চুল কেটেছিস কেন? মন চেয়েছে তাই। আমার চুল আমার ইচ্ছা, আমি কাটবো নাকি রেখে দেব সেটা আমার মর্জি। মায়া শান্ত স্বরে উত্তর দিল। রুদ্র মায়ের চুলে হাত ছোয়ালো, মুখ কালো করে বলল, কালকে রাতের কথাগুলোর জন্য কেটেছিস, তাই না? নিজেকে এতটা ইম্পর্টেন্ট দিস না যে তোর ফালতু কথার জন্য আমি আমার চুলগুলো কেটে ফেলবো। আমি তোকে ওভাবে বলতে চাইনি রে। আমার মাথা ঠিক ছিল না কালকে। বিশেষ কর আমার কিছু হচ্ছে কয়েকদিন ধরে, আমি নিজে বুঝতে পারছি না কেন তোর সাথে এরকম করছি। আমি জানি না মায়ু, কেন তুই চুলগুলো কেটে ফেললি? আমার কাটতে ভালো লেগেছে তাই কেটেছি, তোর কোনো দোষ তো দেইনি আমি, তবু এত এক্সকিউজ দিচ্ছিস কেন? রুদ্র মায়ের হাত ধরে ফেললো, অসহায় কণ্ঠে বলল, আমার খারাপ লাগছে অনেক। কেন তুই চুল কাটলি বল? কত লম্বা লম্বা চুল ছিল, এটা কেন করলি তুই? হাত ছাড়। রুদ্র হাত ছাড়লো না, ওভাবেই বলল, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি তোকে কষ্ট দিতে চাই না রে, তারপরও প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। প্লিজ আমার একটা কথা শোন। আমি তোর কোনো কথা শুনতে ইচ্ছুক নই। শুনবি? শুনতে হবে তোকে। তুই কোথাও চলে যা কয়েকদিনের জন্য। মায়া ভ্রুটা কুচকে তাকালো রুদ্রের দিকে, বলল, মানে কোথায় যাব? জানি না, শুধু আমার থেকে দূরে চলে যা। মায়া তাচ্ছিল্য হাসলো, গমগমে কণ্ঠে বলল, কোথায় যাব? কোথায় যাওয়ার জায়গা আছে আমার? হ্যাঁ, আমার থেকে ছাড়া পেতে চাইছিস? কিন্তু তোর মনস্কামনা পূর্ণ হবে না। মৃত্যু ছাড়া এই বাড়ি থেকে বের হব না আমি। সরি রে, তোর কথা রাখতে পারলাম না। এভাবে কেন বলছিস তুই? মায়া, তুই ভুল বুঝতেছিস আমাকে। আমি তোকে সারা জীবনের জন্য যেতে বলছি না, শুধু কয়েকদিনের জন্য। আমি আমার মনটাকে একটু শান্ত করি,
একটু সামলে নিজেকে। আমি কষ্ট দিতে পারছি না তোকে আর। তুই কয়েকদিনের জন্য চলে গেলে আমি নিজেকে সামলাতে পারবো। ও আচ্ছা, আমি চলে গেলে সামলাতে পারবি নিজেকে, আর আশির সাথেও শান্তি মতো কথা বলতে পারবি, কেউ বিরক্ত করবে না তোকে, তাই তো? এটার জন্যই আমি যাব না, বুঝছস? নয়তো তুই যেরকম বিহেভিয়ার করছিস না আমার সাথে, কোন দিন সব ছেড়ে ছুড়ে চলে যেতাম। ওই আশি বেয়াদবটা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে। রুদ্র দুপাশে মাথা নাড়ল, ঢোক গিলে বলল, না, ভুল বুঝছিস। আমি শুধু একটু একা থাকতে চাই। একটু একা থাকতে দে আমাকে। মায়া ব্যাগ কেড়ে নিয়ে শক্ত কণ্ঠে বলল, তো তুই একা থাক, আমি এই বাড়িতে থাকবো, কিন্তু তোর সামনে আসবো না, তাহলেই তো হলো। না, তাহলে হলো না। আমার নিজেকে বোঝানোর জন্য তোর এই বাড়ি থেকে দূরে যাওয়া প্রয়োজন। প্লিজ বোঝার চেষ্টা কর। মায়া দীর্ঘশ্বাস ফেল, নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে। আর রুদ্রকে বোঝাতে মন চাইল না। যতই এই বাড়িতে বউ হয়ে আসুক, কিন্তু এটাই তো সত্যি যে এটা রুদ্রর বাড়ি। রুদ্রর বাড়িতে যদি রুদ্রকে রাখতে না চাই, তাহলে নিশ্চয়ই ও জোর করে থাকতে পারবে না। মায়া নিজের ভাগ্য মেনে নিল। যার কাছে বেহায়ের মতো বারংবার থাকতে চাচ্ছে, সেই তো বারবার তাড়িয়ে দিচ্ছে ওকে। আর কত বেহায়া হবে ও? এই কষ্টগুলো নিজের দোষেই পাচ্ছে। কেন শুধু শুধু নিজের রুহটাকে এখানে রেখে কষ্ট দিচ্ছে ও? মায়া কিছু একটা ভেবে রুদ্রের দিকে তাকালো, মলিন হেসে বলল, ঠিক আছে, বাড়িতে চলে যাব আমি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। তুই নিজে আমাকে খান মঞ্জিলে নিয়ে আসবি, কথা দে। মায়া হাত বাড়ালো। রুদ্র ওর হাত চেপে ধরে বলল, দিলাম কথা। ছুটির পর আমি তোকে দিয়ে আসবো। আজকে 4th ইয়ারের ক্লাস শেষ। বোর্ডের সামনে দাঁড়িয়ে হেড স্যার অনেক আবেগপ্রবণ হয়ে লেকচার দিচ্ছে। ক্লাসের উপস্থিতরা মনোযোগ সহকারে তা শুনছে, বিশেষ করে মেয়েরা। ক্লাসে হাতে গোনা কয়েকজন ছেলে আছে, বেশিরভাগ ছেলে ক্লাসের বাইরে বন্ধুদের সাথে আছে। যে যার মতো বাহিরে চলে গেছে। কেউ কেউ তাদের প্রিয় ক্যাম্পাসটাকে ঘুরে ঘুরে দেখছে। আজ পুরো ভার্সিটির ক্যাম্পাস জুড়ে শুধু 4th ইয়ারের ছেলে মেয়েরা। হয়তো আগামী বছর অনেকেই মাস্টার্স কমপ্লিট করার জন্য থাকবে, কিন্তু জীবনের যাচাকলে পড়ে অনেকেই হারিয়ে যাবে। 4টা বছর যাদের সাথে ক্লাস করেছে, নোটস শেয়ার করেছে, সুখ দুঃখ ভাগ করেছে, হই হুল্লোড় করেছে, তারা আগামী বছর নাও থাকতে পারে। তাদের সাথে হয়তো দেখা নাও হতে পারে। ছেলেদের বন্ধুত্বটা অটুট থেকে যায়, তারা যখন তখন দেখাও করতে পারে। কিন্তু মেয়েরা 4 বছর একসাথে ক্লাস করার হৃদয়ে থাকা মানুষগুলোকে হারিয়ে ফেলে তারা। মায়া 3rd বেঞ্চে বসে আছে, তার দুই পাশে রোহানি আর রিয়ানা। রুদ্র, রাহুল, আরিয়ান আর সাহির ক্লাসের বাইরে চলে গেছে। যদিও ওদের 3জনকে ডেকেছিল তারা, কিন্তু মায়া যেহেতু যায়নি, তাই রোহানি আর রিয়ানাও ক্লাস থেকে গেছে। রোহানি বারবার জেরা করছে মায়ের চুল কেটে ফেললো কেন। ওর চুলগুলো ছোট হয়, ওর সবসময় মায়ের চুল পছন্দ ছিল। ওই যে অনেকে বলে না, এক নারী অন্য নারীর সৌন্দর্য সহ্য করতে পারে না। কিন্তু রুহানি তো কোনোদিন মায়ের সৌন্দর্য নিয়ে জেলাস ফিল করেনি। উল্টো মায়ের ভালো কিছু নিয়ে খুশি হয়েছে, গর্ববোধ করেছে। খারাপ কিছুতেই অন্য কেউ খারাপ বলেই তার প্রতিবাদ করেছে। তাই মায়ের চুল কাটা নিয়ে রুহানির খারাপ লাগছে। একের পর এক প্রশ্ন যেন শেষই হচ্ছে না। ক্লাসে সবাই মোটামুটি নিজেদের মধ্যে গল্প করছে। হেড স্যারের লেকচারে মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছে, তাই অনেকের প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। ছেলেরা 4জন ক্যাম্পাসের মাঠে একটা জায়গায় বটগাছের নিচে বসে আছে। সামনেই কয়েকজন ছেলে মিলে ফুটবল খেলছে, সেটাই দেখছে তারা। আজকে আর ফুটবল খেলতে গেল না 4জনে। এসব তো প্রায় খেলা হয়, কিন্তু আজকে কেন জানি এই প্রিয় মাঠে বসে গল্প করতে মন চাচ্ছে। আরিয়ান, রুদ্র ও রাহুল মিলে সাহিলকে খেপাচ্ছে রিয়ানার নাম ধরে। তাদের 3জনের ধারণা সাহিলের মনে রিয়ানার জন্য কিছু একটা তো আছেই, সেটা নিয়ে পিঞ্চ মারছে 3জনে মিলে। সাহিল মুখটা কালো করে বসে আছে, বারবার তাদের মানা করছে এসব যেন না বলে। অন্যরকম কিছু নেই ওর মনে। রিয়ানা শুনতে পেলে ওর খবর আছে, কিন্তু 3জন ওর কথা শুনলে তো। এসব কথার মাঝে আরিয়ান রুদ্রকে উদ্দেশ্য করে বলল, কাল রাতে তোকে কল দিয়েছিলাম, ধরিসনি কেন? রাতে আমি অনেক লেট করে বাড়ি ফিরেছিলাম, আর ফোনে হয়তো চার্জও ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছিল। সকালে তো তোর সাথে দেখা হতোই, তাই আর কল ব্যাক করিনি। কোনো দরকার ছিল
ইম্পর্ট্যান্ট কিছু? আরে না, দরকার ছাড়া কল দিতে পারি না, এমনি কথা বলার জন্য। হুম। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, একটা সত্যি কথা বলবি? সত্যি সত্যি উত্তর দিতে হবে কিন্তু। বল না, মিথ্যা কেন বলতে যাব? মায়ের সাথে কি তোর ঝগড়া লেগেছে? কিছু কি হয়েছে তোদের মধ্যে? না মানে অনেকদিন ধরেই দেখছি ও আর তুই তেমন ভালো করে কথা বলিস না, কেমন জানি এড়িয়ে যাস দুজনকে। মানছি এটা তোদের পার্সোনাল ম্যাটার, বাট তোরা দুজনেই আমার ফ্রেন্ড, তাই তোদের নিয়ে চিন্তা হচ্ছে। রুদ্র গাছের সাথে হেলান দিয়ে বসলো, সামনে তাকিয়ে বলল, ঝগড়া লাগেনি, আমাদের ঝগড়া হয় না। আমাদের কি হয় আমরা নিজেরাই বুঝতে পারি না। আমি ওর সাথে খুব বেশি খারাপ বিহেভিয়ার করেছি ইদানিং, ওর মন খারাপ অনেক। তিনজনে অবাক হয়ে তাকালো ওর দিকে। রাহুল হতবিহ্বল হয়ে বলল, খারাপ বিহেভ করিস, আবার সেটা বড় মুখেও বলছিস। বলছি, কি করবে তুই আমার? রুদ্র গাছাড়া ভাব নিয়ে উত্তর দেয়। রাহুল গম্ভীর কণ্ঠে বলল, দেখ রুদ্র, তুই কিন্তু এটা ঠিক করছিস না। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করতে পারিস না তুই। আমিও তো বলছি, কয়েকদিন ধরে মায়ের মন এতটা খারাপ কেন? কেন? মায়া তোর বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তোর কেউ না। সবসময় ওর জন্য দরদ উঠলে কেন পড়ে তোদের সবার? ওর মন খারাপ হতে না হতে কনসার্ন হয়ে পড়িস তোরা, আর আমার মন খারাপ তো চোখেও দেখিস না। রুদ্র উদাস স্বরে বলল। আরিয়ান রুদ্রকে শান্ত কণ্ঠে বলল, আমাদের কাছে সব ফ্রেন্ডই সমান রুদ্র, তোর মন খারাপ হলেও আমাদের চোখে পড়ে, কিন্তু তোর সবসময় এটাই মনে হয় যে আমরা মায়াকে তোর থেকে বেশি প্রায়োরিটি দিই, যা সম্পূর্ণ ভুল ধারণা তোর। হ্যাঁ, সবে তো আমিই ভুল, কিন্তু যদি একই প্রায়োরিটি দিয়ে থাকবি তাহলে তোরা জানতি আর্টসের সাথে সম্পর্কে ছিলাম আমি। ভালোবাসি বা না বাসি ওটা পরের কাহিনী, কিন্তু সম্পর্ক তো ছিলাম। মায়া কিভাবে বিয়ে করেছে সেটাও জানিস তোরা, তারপরও মায়ের পক্ষ কি করে নিলি তোরা? মায়া তোকে ভালোবাসতো রুদ্র, তাই আমরা চেয়েছি ও ভালো থাকুক তোর সাথে। রাহুল রুদ্রের প্রশ্নের ঝটপট উত্তর দিল, আর আমার ভালো থাকা? আমার ভালো থাকার কথা একবারও চিন্তা করেছিস? একবার ভেবে দেখেছিস আমি ভালো থাকবো কিনা মায়ের সাথে? রুদ্র প্রশ্ন করলো। সাহিল উৎকণ্ঠা নিয়ে বলল, কেন ভালো থাকবে না রুদ্র? মায়া অনেক ভালো একটা মেয়ে, ও তোর বেস্ট ফ্রেন্ড রুদ্র। তোর সমস্যাটা আসলে কি নিয়ে হচ্ছে আমাদের বলবি? আমার কোনো সমস্যা নেই, আমি ওর সাথে থাকতে পারছি না। এই জোর জবরদস্তির বিয়ে আমি মানতে পারছি না। বেস্ট ফ্রেন্ড বলে ওর খুশির জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে মুখ বুজে সংসার করতে হবে? এটা আমি পারবো না সাহিল, এত মহান আমি নই। রুদ্র অত্যন্ত শান্ত কণ্ঠে বলল। কিন্তু শান্ত থাকতে পারল না রাহুল। চকিতে উঠে দাঁড়ালো সে, রাগী স্বরে বলল, বিয়ের এতদিন পর বলছিস বিয়ে মানতে পারছিস না? মগের মূল্য পেয়েছিস নাকি তুই? কই, এতদিন তো কোনো সমস্যা হয়নি, আর তুই সুইসাইড অ্যাটেম্প করার পরপরই কেন তুই বিয়ে মানতে পারছিস না? সে ঘটনার পরে আমি নিজের প্রতি অন্যায় রিয়েলাইজ করতে পেরেছি রাহুল। সবাই কিভাবে অন্যায় করেছে আমার সাথে, আমার মা বাবা পর্যন্ত। আর এসব করেছে শুধুমাত্র মায়ের জন্য। এত সব কিছু ভুলে আমি ওর সাথে সংসার করতে পারছি না। তুই কি ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করছিস? রাহুল ভ্রু কুচকে বলল। রুদ্রের ভাবলে সে উত্তর দিল, এখনো চিন্তা করিনি, তবে করব। রাহুল অনুরোধ করে বলল, রুদ্র প্লিজ এমন করিস না, মায়া অনেক কষ্ট পাবে রে, অনেক কষ্ট পাবে, নিতে পারবে না। তুই জানিস না ও কেমন, ও কতটা পাগল জানিস না তুই? ওর পাগলামি তো আমার সবকিছু শেষ করে দিচ্ছে। এমন পাগলের সাথে বন্ধুত্ব করা যায়, সংসার করা যায় না। ওর কষ্টের কথা আমি ভাবতে যাবো কেন? আমার কষ্টের কথা কে ভেবেছে? রুদ্র, এতদিনেও তুই বুঝতে পারিসনি ঠিক কতটা ভালোবাসে ও তোকে, নিজের চেয়েও বেশি। ও সইতে পারবে না রুদ্র, এতটা কষ্ট দিস না ওকে। তুই তো জানিস ওর মন কতটা নরম, তোকে হারানোর যন্ত্রণা ও সহ্য করতে পারবে না, ও মরে যাবে রুদ্র। রুদ্র তাচ্ছিল হাসলো। দাঁড়ানো রাহুলের দিকে দৃষ্টি তাক করে বলল, কেউ কারোর জন্য মরে না রাহুল। ওর ভালো থাকার জন্য আমি কষ্ট করতে পারবো না। এই সম্পর্কের দায়ভার আমি আর বই বেড়াতে পারছি না। রুদ্র, তোর এসব কাহিনীর জন্য যদি মায়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে ছাড়বো না। কি করবি তুই? রুদ্র তেরা কণ্ঠে বলল। এখানে একা তোর কাজ কি? বলেই রাহুল বড় বড় পা ফেলে চলে গেল। সাহিল উঠে দাঁড়ালো। যাওয়ার আগে রুদ্রকে উদ্দেশ্য করে বলে গেল, কাউকে কষ্ট দেওয়া ঠিক না রুদ্র। তোর কি মনে হয় কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবি তুই? যে ভালো থাকার আশায় সম্পর্ক শেষ করে দিতে যাচ্ছিস, এত বিশ্রীভাবে কষ্ট দিচ্ছিস ওকে, সেই ভালো থাকা কোনোদিন ধরা দিবে না তোর কাছে। সময় থাকতে নিজের ভুল বুঝতে শেখ,
সময় গেলে কষ্টটা সবচেয়ে বেশি তুই পাবি। রুদ্র চেয়ে থাকলো দুজনের যাওয়ার দিকে, চোখ জ্বলছে। এতক্ষণে সুন্দর পরিবেশটাও বিষাক্ত লাগছে। মায়া ওর বন্ধুদেরও ওর কাছ থেকে কেড়ে নিল। আজও ওর বন্ধুরা মায়ের পক্ষই নিল। রুদ্র পাশে বসে থাকা রিয়ানকে উদ্দেশ্য করে বলল, তুইও চলে যা, বসে থাকিস না আমার পাশে। সবাই যখন চলেই গেল, আমার মতো খারাপ একজন মানুষের সাথে তুই বসে থাকবি কেন? আরিয়ান আরেকটু এগিয়ে এলো, হাত রাখলো রুদ্রের কাঁধে, বলল, আমি মানছি তোর সাথে যা হয়েছে তা অন্যায়, কিন্তু তুই ওকে ছোটবেলা থেকে দেখছিস না দোস্ত। তোর তো আরশির সাথে তেমন সিরিয়াস রিলেশন ছিল না। তুই একবার ভেবে দেখ, তুই মায়ের সাথে যা করেছিস তা কি ঠিক? ওর সাথে তোর বিয়ে হয়ে গেছে, যেভাবেই হোক না কেন, কিন্তু হয়েছে তো। তুই আরশিকে কমিটমেন্টও দিসনি, তাহলে মায়ের সাথে ভালো থাকলে সমস্যা কি? এত ভালোবাসা পায়ে মারাস না রুদ্র। কোনো একদিন হয়তো তোর অনেক বেশি আফসোসের কারণ হয়ে দাঁড়াবে এইসব। সমঝোতা কর রুদ্র, মেনে নে সব। নিজের আক্ষেপ ছাড়িয়ে ভালোবাসাকে দেখ। মায়ের সাথে সংসার করার চেষ্টা কর, ভালোভাবে থাকার চেষ্টা কর। দেখবি জীবনটা সুন্দর হবে। একবার ভালোবাসার চেষ্টা করে দেখ। অনেকদিন কোনো একটা মানুষের সাথে থাকলে তো এমনিতেই তার উপর মায়া বসে যায়। আর তোরা তো এতদিন এক ছাদের তলায় থাকলি, তার উপর ছোটবেলা থেকে একসাথে ছিলি তোরা, আমরা সবাই। রুদ্র, জীবনটাকে একটাবার সুযোগ দে। রুদ্র আরিয়ানের হাতের ওপর হাত রাখলো, চোখ বন্ধ করে মাথা ঠেকালো গাছের সাথে। আরিয়ান তাকিয়ে থাকলো রুদ্রের দিকে, মনে মনে আর্তনাদ করে বলল, রুদ্র প্লিজ, আমার মায়ের সাথে এমন করিস না। ও কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। ওর কষ্ট সহ্য হচ্ছে না আমার। ওর সুখের জন্যই তো নিজের সব ইচ্ছেকে দাফন করেছি আমি। আমার যে মাঝে মাঝে তুই হতে মন চায়। যদি আমি তুই হতাম, তাহলে ও তোকে না আমাকে ভালোবাসতো। কেন ও আমাকে ভালোবাসতো না রুদ্র? ও আমাকে ভালোবাসলে আমি কখনোই কোনো রকম কষ্ট পেতে দিতাম না ওকে, কিন্তু ও কষ্ট পাওয়ার জন্য তোকে ভালোবাসলো। রুদ্র, তুই জানিস না, তুই যাকে পেয়েছিস তাকে পাওয়ার জন্য অন্য একজন ঠিক কতটা কষ্ট করেছে। যাকে এতটা অবহেলা করছিস, তার জন্য অন্য কেউ কত হাজারবার আল্লাহর কাছে হাত পেতেছে। ও যদি তোকে ভালো না বাসতো, তাহলে আমি ওকে তোর কাছ থেকে নিয়ে নিতাম। কিন্তু ও যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। প্লিজ, ওর এই অগাধ ভালোবাসার বিনিময়ে এক টুকরো ভালোবাসা ওকে ফিরিয়ে দে। এতটা অবহেলা করিস না। দুপুর পেরিয়ে বিকাল গড়িয়েছে। সব শিক্ষার্থীরাই একে একে ক্যাম্পাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ অনেক সুন্দর একটা দিন কেটেছে সবার। বন্ধু মহলে সবাই মাঠের একপাশে দাঁড়িয়ে এটা ওটা নিয়ে কথা বলছে। মায়া এদিক ওদিক তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই তো চলে যাচ্ছে, আমাদেরও রওনা দেওয়া উচিত এখন। সবাই সায় জানালো মায়ের কথাই। যখনই বেরোতে যাবে ক্যাম্পাস থেকে, তখনই কোত্থেকে যেন আরশি দৌড়ে এসে রুদ্রের হাত ধরল। রুদ্র থেমে গেল আরশির হাত ধরাই। আরশি হন্তদন্ত হয়ে শ্বাস ফেলে বলল, তোকে না বলেছিলাম যাওয়ার আগে আমার সাথে কথা বলে যাবে? ও তোমার সাথে কেন কথা বলবে? তোমার কথা শুনতে কেন হবে ওর? কে হও তুমি? রাহুল রুদ্রের হাত ছাড়িয়ে নিয়ে বলল। রুদ্র রাহুলকে শান্ত স্বরে বলল, সবাইকে নিয়ে বাইরে যা, আমি আসছি। সবাই গেলে তোকেও যেতে হবে। এখানে একা তোর কাজ কি? রাহুল গম্ভীর স্বরে বলল, রাহুল প্লিজ, বোঝার চেষ্টা কর। একটা কথা বলে চলে আসবো। না, কোনো কথা বুঝবো না আমরা। চল আমাদের সাথে। রুদ্র কিছু বলতে যাবে, তার আগেই মায়া এসে ওর সামনে দাঁড়ালো। রুদ্রকে উদ্দেশ্য করে বলল, তুই না বলেছিলি আজকে আমাদের বাড়িতে পৌঁছে দিবি? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল তাড়াতাড়ি, নয়তো পৌঁছাতে দেরি হয়ে যাবে। কত দেরিই বা হবে, বলছি তো খুবই কম সময়ে কথা বলবো। তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি। কেন কম সময়টুকু কথা বলতে হবে তোকে? ওর সাথে তোর কোনো কথা তো থাকারই কথা না, তাই বলছি আমাদের সাথেই যেতে হবে তোকে। সিন ক্রিয়েট করিস না এখানে। তুই যেটা বলবি সবসময় সেটাই মেনে নিতে হবে আমাকে, এমন কোনো কথা নেই। মানতে তো হবেই রুদ্র, না মেনে যাবি কই? রুদ্র ভ্রুজি ব্যঙ্গ করে বলল, কি করবি না মানলে? তোর তো কিছু করবো না, করার ক্ষমতাও নেই আমাদের। কিন্তু ভেবে দেখ, তোর জন্য যদি মামুনি কষ্ট পায় তাহলে মানতে পারবি তুই? রুদ্র অস্থির স্বরে বলল, মায়া, তুই আম্মুকে টানছিস কেন এখানে?
নিজের স্বার্থের জন্য আম্মুর নাম ব্যবহার করছিস। তুই ছোট কথাটুকু আমাকে বলে দিবি? করলে করিস, তুই তো জানিস আমি বড্ড স্বার্থপর। এমনিতেই মামুনির সাথে ওই দিন তোর অনেক ঝামেলা হয়েছে। এখন যদি এমন কিছু হয়, মামুনি তোর সাথে কথা বলাই বন্ধ করে দিবে। রুদ্র মায়ের দিকে হয়তো বিহ্বল হয়ে তাকালো, পাথর হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। আর সে কিছু একটা বলতে চেষ্টা করছে ওকে, কিন্তু ওর বন্ধুত্বের জন্য বলতে পারছে না। রুদ্রের কানে একটা কথাও ঢুকছে না। অন্যদিকে রুহানি আরশিকে ধরে রেখেছে, মায়া রুদ্রের কাছে আসতে দিচ্ছে না। মায়া রুদ্রের হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে একেবারে গাড়ির কাছে গিয়ে থামলো। রুদ্রের হাত ছাড়া মেরে ছেড়ে দাঁতে দাঁত চেপে বলল, ড্রাইভিং সিটে বস, আমার মাথা খারাপ করবি না। আর কিছু বলতে চাইছি না তোকে। বলেই মায়া গাড়িতে গিয়ে বসে। রুদ্র হনহনিয়ে গিয়ে মায়ের পাশে ড্রাইভিং সিটে বসলো। রাগে গজগজ করতে করতে গাড়ি স্টার্ট দিল। রুদ্র অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, মুখে খুলে পেটে বসে আছে। রাগে ক্ষোভে চোখমুখ রক্তিম লাল হয়ে গেছে। মায়া বারবার আর চোখে তাকাচ্ছে ওর দিকে। বারবার অন্য গাড়ির সামনে পড়তে পড়তে বেঁচে যাচ্ছে ওদের গাড়িটা। অন্য গাড়ি এলেই জোরে ব্রেক করছে ও। মায়া রুদ্রর মুখ থেকে কথা বের করার জন্য গাড়ির সিটে হেলান দিয়ে বলল, এভাবে গাড়ি চালাচ্ছিস কেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ঘটাবি নাকি? মারবি নাকি? রুদ্র উত্তর দিল না, টু শব্দ পর্যন্ত করলো না। মায়া দীর্ঘশ্বাস ফেলে তাকালো রুদ্রের দিকে। রুদ্রের সামনের দিকে তাকিয়ে এমনভাবে ড্রাইভিং করছে যেন ওর পাশে কেউ নেই, পুরো গাড়িতেও একাই আছে। মায়া রুদ্রকে উদ্দেশ্য করে উদাস স্বরে বলল, এমন করছিস কেন? তুই নিজেই তো বলেছিলি আমাকে বাড়িতে পৌঁছে দিবি। আমি বাড়ি চলে গেলে ইচ্ছে মতো আরশির সাথে কথা বলিস, কিন্তু আমার সামনে না। আমার অসম্ভব খারাপ লাগে রুদ্র। রুদ্র গুমুট স্বরে বলল, তোর কষ্ট হলে আমার কে? যখন যা বলবি তোর সব কথা মানতে হবে নাকি আমাকে? আমি তোর হাতের পুতুল নই। কি বলছিস এসব? পুতুল কেন হতে যাবি তুই? তুই তো আমার জামাই। আমার জামাইয়ের উপর এসব অধিকার দেখানো যায়? মায়া মলিন হেসে বলল। রুদ্র ড্রাইভিং এর পাশে মায়ের দিকে তাকালো, বাঁকা হেসে বলল, অধিকার, তাই না? জোরপূর্বক বাধ্য করে এসব কাণ্ডকে তুই অধিকার বলছিস, তাই না? আচ্ছা, যখন অধিকারে বলি আওড়াচ্ছিস, তখন এই অধিকারটা খুব তাড়াতাড়ি কেড়ে নেব তোর কাছ থেকে। অধিকার নেওয়া কি এতই সোজা? একটা মানুষের উপর অধিকারবোধ জন্মানোটা যতটা কষ্টকর, অধিকারবোধ কেড়ে নেওয়াটাও ঠিক ততটাই কষ্টের। তুই আমার থেকে আমার অধিকার কেড়ে নিতে পারবি না রুদ্র। যেখানে আমাকে ছেড়ে দিতে হবে সেখানে অধিকার বোধ থাকবে কোত্থেকে? এত সহজে ছাড়া পাবি না। এত সহজে ছাড়বো না তোকে। ডিভোর্স দেওয়ার জন্য দুজনকে সম্মতির প্রয়োজন হবে। তোর একার সম্মতিতে ডিভোর্স হবে না। আমার থেকে এই জন্মে ছাড়া পাবি না তুই। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার সাথেই থাকতে হবে তোকে। আমি বেঁচে থাকা পর্যন্ত তোর মুক্তি নেই। মুক্তি দিবি না? আর কত চালাবি সাইকো একটা? সাইকো বলছিস? তোকে ভালোবেসেছি, আর কি কি বলতাম যে মাথা পেতে নিতে হবে। কবে যে তুই আমাকে একটু ভালোবাসবি, কখন যে একটু আদর করবি আমার। আমি তোকে কখনো ভালোবাসবো না মায়া। ভালোবাসবি রুদ্র, একদিন খুব করে ভালোবাসবি। এতটা ভালোবাসবি যে তোর প্রতিটা নিঃশ্বাসে আমি থাকবো। এতটা ভালোবাসবি যতটা ভালোবাসলে তোর হৃৎপিণ্ডের প্রতিটা ধুপ্পুকানি আমার নামে হবে। এতটা ভালোবাসবি যতটা ভালোবাসলে আমি বিহীন তুই অসহায় হয়ে পড়বি, নিজের মৃত্যু কামনা করবি। কিন্তু সেই দিন এই মায়া তোর অসহায়ত্ব, তোর ভালোবাসা দেখার জন্য থাকবে না। সেই দিন আমি তোকে নিয়ে করা আমার সব পাগলামো ছেড়ে দেব। আমি হয়তো সেদিন মারা যাব রুদ্র। তাহলে মরে যা তুই। রুদ্র হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বলল। মায়া অবাক চোখে তাকালো। রুদ্র থেকে এই ধরনের কথা আশা করেনিও। রুদ্র যে কোনোদিন ওর মৃত্যু কামনা করতে পারে সেটা স্বপ্নেও ভাবেনি। মায়া কাঁপা কাঁপা গলায় বলল, আমি মরে গেলে খুশি হবি তুই? হ্যাঁ। রুদ্রের অকপট স্বীকারোক্তি। কষ্ট হবে না তোর? কাঁদবি না আমার জন্য? না, একটুও কাঁদবো না, উল্টো সেলিব্রেট করব। আচ্ছা, কিভাবে সেলিব্রেট করবি? মায়া ভাঙা গলায় বলল, তোর 40-এ গলদা চিংড়ি দিয়ে ভাত খাবো, 40-এর পর পার্টি থ্রো করবো, তারপর ডিজে বাজিয়ে নাচবো। বলে রুদ্র নিজে নিজে চুপ হয়ে গেল। কী সব আবল তাবল বকছে ও। মাকে কষ্ট দেওয়ার জন্য কি বলতে কি বলে ফেলেছে। মায় কতটা সেন্সিটিভ সেটা তো জানে, তারপরে কেন এটা মুখ ফসকে বেরিয়ে গেল। এখন তো নিজের কষ্ট হচ্ছে।
মায়ের মৃত্যুর কথা ওদের স্বপ্নেও ভাবতে পারে না। রুদ্র মায়াকে কিছু বলতে গিয়েও বলল না। কি বলবে ও? এত বড় কথার প্রেক্ষিতে কি কিছু বলা যায়? মায়া জানালে মাথা ঠেকালো। শুকনো হেসে রুদ্রকে বলল, শুনেছি রাগের মাথায় মানুষ সত্যি কথা বলে দেয়। আজ চাক্ষুষ প্রমাণও পেলাম। তোর মনে এই ছিল? রুদ্র কিছু বলতে পারল না। মায়া শব্দ করে হাসলো, মিষ্টি করে হেসে বলল, আল্লাহ তোর ইচ্ছে পূরণ করে দিক রুদ্র। আমি নিজেও দোয়া করব যাতে আল্লাহ তোর ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করে। কিন্তু একটা কথা কি জানিস, আমি মরে গিয়েও তোকে ছাড়বো না। আমার মৃত্যুর পরও তুই আরশি বা অন্য কাউকে বিয়ে করতে পারবি না। যদি বিয়ে করিস তাহলে ভূত হয়ে জ্বালাবো তোদেরকে। রুদ্রের খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে। বারবার মৃত্যুর শব্দটা কেন মুখে দিচ্ছে মায়া? রুদ্রের মন চাইল মায়াকে মানা করতে, যাতে এই শব্দটা মুখে আর না আনে, কিন্তু বলতে পারল না। যেখানে কিছুক্ষণ আগেই ও এত বড় একটা কথা বলেছে, সেখানে মানা করার মতো মুখ খুঁজে পেল না নিজের। রুদ্র চুপ করে ড্রাইভিং করছে, কিন্তু বুকের ভেতর যে কি তোলপাড় চলছে সেটা শুধুমাত্র ওই জানে। মায়া চুপচাপ জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে। পুরো রাস্তায় এভাবেই চুপ থেকেছে, একটা শব্দও বের করেনি মুখ থেকে। গাড়ি এসে খান মঞ্জিলের সামনে থামলো। মায়ের সিটে বসেই রুদ্রকে বলল, ডাকছি না তোকে ভেতরে, কারণ আমি জানি তুই যাবি না। আমার একসাথে 1 মিনিট কাটাতো তোর কষ্ট হয়, সেটা আমি জানি। আমি আল্লাহর কাছে খুব করে দোয়া করব যাতে তোর উপর থেকে আমি নামক বোঝা খুব তাড়াতাড়ি সরিয়ে নেয় সে। আমার জানাজা পড়ার মতো কষ্টটুকু যাতে আল্লাহ তোকে না দেয়। আল্লাহ মাজলুমদের দোয়া তাড়াতাড়ি কবুল করে। আমি তো খুব বেশি অসুস্থ থাকি, তো দোয়া দ্রুত কবুল হওয়ার চান্স আছে। কি বলিস? রুদ্র থমকে তাকিয়ে থাকলো মায়ের দিকে। নিষ্প্রভ ওর দৃষ্টি, জাহির করার মতো হার্টে কোনো অনুভূতি খুঁজে পাচ্ছে না। মায়ের গাড়ি থেকে নেমে দাঁড়ালো, দরজা বন্ধ করে জানালা দিয়ে তাকে আবার বলল, তোর বিরক্তি কমলে নিতে আসিস। যদিও আমি বুঝতে পারছি আমার মৃত্যুর আগে তোর এই বিরক্তি শেষ হওয়ার নয়, তারপরও যদি তুই আসিস আমি আবার বেহায়ের মতো তোর সাথে চলে যাব। রুদ্র, সাবধানে যাস, স্পিডে গাড়ি চালাবি না। অনেকবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিস, আমি তো মারা যাবই, তুই না হয় বেঁচে থাক। বলে মায়ের কাঁধে ব্যাগ নিয়ে গেটের ভিতরে ঢুকে গেল। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর যাওয়ার দিকে। বুক জ্বলছে, সাথে মস্তিষ্কেও যন্ত্রণা হচ্ছে। রুদ্র গাড়ির স্টিয়ারিংয়ে মাথা রাখলো। ফিরিয়ে নিতে মন চাইল মায়াকে বলা বিষের চেয়েও বিষাক্ত বাক্যগুলি, কিন্তু পারল না। কাজে হওয়ার নয় বন্দুকের গুলি, আর মুখের কথা যে কখনো ফিরিয়ে নেওয়া যায় না। মায়া ধীর পায়ে হেঁটে গিয়ে বেল বাজালো। মাহিরা খান দরজা খুলে মেয়েকে দেখে অবাক হলেন। মায়া দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। বাড়িতে আসার পর মাঝখানে প্রায় কেটে গেছে 25 দিন। এই 25 দিনে রুদ্রের সাথে একবারও দেখা হয়নি মায়ের, কল পর্যন্ত করেনি কেউ কাউকে। এবার যেহেতু ফাইনাল এক্সাম, তাই সবার সিট আলাদা আলাদা হলরুমে পড়ছে, তাই বন্ধুদের সাথেই কারো সাথে দেখা হওয়ার কথা অত বেশি সুযোগ নেই। মায়ের নিজের বন্ধুদের সাথেও দেখা সাক্ষাৎ করা অনেকটা কমিয়ে দিয়েছে। সারা রাত পড়তে কেটে যায়, আর সকালে উঠে এক্সাম থাকে। মায়ের নিজের কক্ষের বেলকনিতে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিকষ কালো আকাশের দিকে নিবদ্ধ। একটু আগেই রাফানা চৌধুরী ফোন দিয়েছিলেন, বারবার বলেছে তাড়াতাড়ি যাতে বাড়ি ফিরে যায়। মায়ের কথা তার খুব বেশি মনে পড়ছে। দিনগুলো কাটছে না যেন ওকে ছাড়া। মায়ের যেদিন বাড়িতে চলে এসেছিল সেদিনও মন খারাপ করে বলেছিল ওকে ছাড়া বাড়িটা নিশ্চুপ নিস্তব্ধ। ওনার দিন কাটে না, খারাপ লাগে অনেক। মায়ের নিজেরও খালি থেকে থেকে মনে পড়ছে রাফানা চৌধুরীর কথা, ওর আরেকটা মা, যে জন্ম না দিয়েও নিজের ছেলের মতো ভালোবেসেছে ওকে। শাশুড়ি হয়ে যে প্রতিটা পদে পদে যত্ন করেছে। মায়ের দীর্ঘশ্বাস ফেল, মনটা বিষিয়ে আছে খুব খারাপভাবে। পুরোটা দিন হাবিজাবি কেটে গেছে, গেলেও রাতটা যেন কাটতেই চায় না। কিছু প্রিয় আর তিতকুটির স্মৃতি রাতে ঘুমোতে দেয় না ওকে। মাঝে মাঝে জীবন নিয়ে বড্ড আফসোস হয়, জীবনটা এমন না হলেও তো পারত। নিজের সাজানো স্বপ্নগুলো বাস্তবায়িত হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? বেশি কিছু তো চাইনিও, শুধু চেয়েছিল নিজের প্রিয় মানুষের সাথে একটা গোছানো সংসার।
সে ভালোবাসার মানুষটার হাত ধরে দীর্ঘ পথ পাড়ি দিতে চেয়েছিল, কিন্তু কিচ্ছু হলো না, কিচ্ছু না। উল্টো সম্মানটুকু হারিয়ে নির্লজ্জ হয়ে গেল ওর কাছে। উল্টো হাতে নিজের চোখের পানি মুছল, আকাশের দিকে তাকিয়ে আনমনে আওড়ালো।